লজ্জা থাকলে দিল্লি ছুটতেন না। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে তীব্র ভাষায় আক্রমণ মহুয়া মৈত্রের। সামান্য লজ্জার মেরুদণ্ড থাকলেই এই কাজ করতেন না। দলবদলু জল্পনার মধ্যে ইউসুফ পাঠানকে মেরুদণ্ডহীন বলে কটাক্ষ মহুয়ার। অমিত শাহর এক ফোনেই সোজা দিল্লিতে হাজির ইউসুফ পাঠান। এনডিএর সমর্থক ব্লকে যোগ দেওয়ার বিস্ফোরক দাবি কৃষ্ণনগরের সাংসদের। তারকা সাংসদের ডিগবাজি ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতিতে। উপনির্বাচনে মমতার জন্য ইউসুফকে আসন ছাড়ার চাপি কি কাল হলো? সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যস্থতা বিতর্কের পরেই চরম বিদ্রোহ। সোমবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে যে নজিরবিহীন ভাঙন দেখা গিয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তপ্ত জাতীয় রাজনীতি। 28 জন লোকসভা সাংসদের মধ্যে গরিষ্ঠ সংখ্যক সাংসদ স্পিকার ওম বিড়লার কাছে আলাদা গোষ্ঠী বা এনডিএ সমর্থক ব্লক তৈরির আবেদন জানানোর পর যখন তোলপাড় চলছে, ঠিক তখন দলের অন্দরেই লড়াই চলে এলো প্রকাশ্যে। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। সোমবার সামাজিক মাধ্যমে করা একটি বিস্ফোরক পোস্টে সরাসরি ইউসুফ পাঠানের নাম টেনে তাকে তীব্র আক্রমণ করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। শুধু রাজনৈতিক মতপার্থক্য নয়, ব্যক্তিগত স্তরেও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি ইউসুফ পাঠানকে। মেরুদণ্ডহীন বলে কটাক্ষ করেন। মহুয়ার অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে সাড়া দিয়ে ইউসুফ পাঠান অত্যন্ত দ্রুত গতিতে দিল্লিতে পৌঁছে গিয়েছে এবং বিদ্রোহী শিবিরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে। নিজের পোস্টে মহুয়া লেখেন, আমাদের জেলার মানুষ আপনাকে বিপুল ভোটে জিতিয়েছেন। সামান্য লজ্জার মেরুদণ্ড থাকলে এই কাজ করতেন না। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের ভেতরের কোন্দল নিয়ে মহুয়া মৈত্রকে সচরাচর এভাবে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায় না, কিন্তু সোমবারের এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনি সরাসরি বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। প্রসঙ্গত 2024 সালের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে কংগ্রেসের প্রবীণ হেভিওয়েট নেতা অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে ইতিহাস করেছিলেন ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেস গঠনের পর বহরমপুরে সেটাই ছিল দলের প্রথম জয়। সেই কারণেই ইউসুফের জয়কে একটি নির্বাচনী সাফল্য নয়, বরং তৃণমূলের রাজনৈতিক বিস্তারের প্রতীক হিসেবে দেখা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে ইউসুফ পাঠানকে ঘিরে একাধিক রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল। একটি বাংলা সংবাদপত্রে দাবি করা হয়, নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহরমপুর থেকে উপনির্বাচনে লড়ানোর জন্য নাকি ইউসুফকে সাংসদ পদ ছাড়ার অনুরোধ করা হয়েছিল। এমনকি সেই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যস্থতার কথাও শোনা গিয়েছিল। যদি পরে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে সেই জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন, কিন্তু সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ইউসুফ পাঠান। কারণ তৃণমূলের সংসদীয় দলে ভাঙনের আবহে তার নামও উঠে এসছে বিদ্রোহী শিবিরে। আর সেই কারণেই সম্ভবত তাকে নিশানা করেছে মহুয়া মৈত্র। তৃণমূলের এই নজিরবিহীন অস্তিত্বের সংকটের মধ্যেও মহুয়া মৈত্র থেকে শুরু করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পাহাড়ের মতন দাঁড়িয়ে রয়েছেন। সম্প্রতি বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধেও সেই তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন। তার বক্তব্য ছিল, যারা আজ বিদ্রোহের পথে হাঁটছেন তারা প্রত্যেকেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার জোরেই রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেছিলেন। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মহুয়া মৈত্রর এই প্রকাশ্য আক্রমণ শুধু একজন সাংসদকে উদ্দেশ্য করে করা মন্তব্য নয়, বরং এটি তৃণমূলের অন্দরে তৈরি হওয়া গভীর অসন্তোষ, বিভাজন এবং ক্ষমতার দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। দলের ভেতরে যে মতভেদ এখন তার গোপন নেই, বরং প্রকাশ্যে চলে এসছে। এই ঘটনায় তার বড় প্রমাণ। রাজনৈতিক মহলের একাংশের মতে ইউসুফ পাঠানকে মহুয়ার এই সরাসরি আক্রমণ প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূলের অন্দরে ফাটল কতটা গভীর। সেই ফাটল ভবিষ্যতে আরও বড় আকার নেবে কিনা, নাকি দলীয় নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে পারবে, সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে আপাতত এই কথা বলাই যায়, তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত এখন আর ঘরবন্দি নেই, তা প্রকাশ্যে এসে জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।